ইউএনএস তথা রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘের কার্যকর্তাবৃন্দ, মাতৃশক্তি এবং দেশ গঠনের কারিগর, বিশ্বকর্মা স্বরূপ কর্মচারীবৃন্দ, আজকে আপনারা যারা এই অধিবেশন বা সভামঞ্চে উপস্থিত হয়েছেন, তারা প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক অতীতে অন্যান্য কোনো না কোনো সংগঠনের সঙ্গে জড়িত ছিলেনই বা তাদের কার্যক্রম দেখেছেন, কার্যপদ্ধতি দেখেছেন। অনেকে হয়তো আজকে প্রথম আছেন, এরকম যা শুনলাম। এই যে সংগঠনের মধ্যে আপনারা প্রবেশ করতে যাচ্ছেন বা প্রবেশ করেছেন, এই সংগঠন প্রথাগত অন্যান্য কর্মচারী সংগঠনের থেকে একটু পৃথক। পৃথক তার কারণ উদ্দেশ্য পৃথক। এই সংগঠনের মধ্যে কাজ করতে আসলে বারবার আরেকটি সংগঠনের নাম আমাদের শুনতে হবে, ইতিমধ্যে শুনতে হলেও বেশ কয়েকবার। সেটা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন কার্যকর্তা। এটা মনে হতে পারে যারা নতুন যে ধান বাঁধতে শিবের গীত হচ্ছে, আসলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘেরই বা প্রয়োজন কেন হলো, আর ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠাই বা কেন হলো? এই বিষয়গুলো আপনাদের ধীরে ধীরে জানতে হবে। আর জানলে এই সংগঠনের মধ্যে কাজ করার যে বাসনা সেটা জাগবে এবং কাজ করতেও ভালো লাগবে। এই সংগঠনের উদ্দেশ্য, কার্যপদ্ধতি জানার পরে গত কয়েকদিন আগে স্বাধীনতা দিবস হয়ে গেল, 15ই আগস্ট, 80তম স্বাধীনতা দিবস। সরকারি কর্মচারী হওয়ার কারণে আপনারা কোথাও না কোথাও নিজেদের কর্মক্ষেত্রে বা নিজেদের এলাকায় কোথাও না কোথাও অংশগ্রহণ করেছেন সেই কার্যক্রমে। আজকে আমাদের স্বাধীনতার ইতিহাস পড়া থেকে যে পরাধীনতার বর্ণনা করা হয়, সেই বর্ণনাটা শুরু হয় 1757 সাল থেকে। আমাদের যে স্বাধীনতার ইতিহাস সেটা 1757 সাল থেকে শুরু হয়। তাহলে কি 1757 সালের আগে আমরা স্বাধীন ছিলাম? প্রকৃতপক্ষে আমরা পরাধীন কবে থেকে হই? পরাধীন কাকে বলে? আমার নিজের স্বকীয়তা, নিজের অস্তিত্ব যখন পরের হাতে চলে যায়, তখনই আমরা পরাধীন। 711 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেমের মাধ্যমে আমাদের পরাধীনতা শুরু। 1206 খ্রিস্টাব্দে প্রথম সুলতানি আমলের প্রতিষ্ঠা কুতুবউদ্দিন আইবকের মাধ্যমে। তাহলে যদি 711 সাল থেকে ধরি, তাহলে আজ এই 1947 পর্যন্ত আমরা পরাধীন। ইতিহাসে পড়ানো হয় মাত্র কয়েকটি 200 বছর। তাহলে তার আগে আমরা স্বাধীন ছিলাম। তখন আমাদের যে চরিত্র ছিল, তখন আমাদের যে বৈশিষ্ট্য ছিল, তখন আমাদের যে কর্মপদ্ধতি, যে আচার পদ্ধতি ছিল, আমরা যতদিন না সেই অবস্থায় ফিরছি ততদিন আমরা পূর্ণাঙ্গ স্বাধীন হতে পারছি না। ধরুন আপনাকে এক জায়গায় এই ঘরে রেখে দেওয়া হলো, বলা হলো আপনি আপনার ইচ্ছা মতো খাওয়া, পড়া, শোয়া করতে পারেন, কিন্তু কথা বলবেন আমার ভাষায়, চিন্তা করবেন আমার বুদ্ধিতে, চলবেন আমার ইচ্ছায়। তাহলে কি স্বাধীনতা বলা যায়? এখন বিষয় হচ্ছে এই প্রসঙ্গটা আনলাম কেন? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সৃষ্টির উদ্দেশ্যই এটা। অনেকে বলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ স্বাধীনতা বিরোধী।
সেরকম একটা প্রোপাগান্ডা তৈরি করা আছে বাজারে। প্রকৃতপক্ষে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যে স্বাধীনতা আমাদের প্রাপ্তি হয়েছে তার বিরোধী মোটেই নয়, সেটা আমাদের পাঠ। আমরা রাজনৈতিকভাবে স্বাধীন হয়েছি, শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের যে সমাজ ব্যবস্থা ছিল, আমাদের যে আর্থিক স্থিতি ছিল, আমাদের যে শিল্প কুশলতা ছিল, সেগুলো ফিরে এসেছে কি? সেগুলো এখনো অনেকাংশে পরনির্ভরশীল। যতদিন না আমরা সেই জায়গায় ফিরছি ততদিন আমরা সম্পূর্ণ স্বাধীন নই। আমাদেরকে সেই জায়গায় ফিরতে হবে। আমাদের যে সনাতন ঐতিহ্য, সনাতন সংস্কৃতি, তার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সেই উদ্দেশ্যেই তৈরি হয়েছে। কিছুক্ষণ আগে আমাদের এই যিনি বক্তব্য দিচ্ছিলেন, এই জেলার সম্পাদক, তিনি বললেন আরএসএস এর নীতি মেনে চলতে হবে। বাস্তবিক পক্ষে আরএসএস এর কোনো নীতি নিয়ম নেই। আরএসএস এর তৈরি করা কোনো নিয়ম, কোনো নীতি, কোনো বিচার নেই। বাজারে চালানো হয় আরএসএস এর বিচার বলে। কেউ কেউ আবার গান্ধীবাদ, বামপন্থা মতবাদের সঙ্গে আর একটা মতবাদ জুড়ে যাচ্ছে, হচ্ছে হেড দেওয়ার বাদ। আসলে আমাদের কোনো মতবাদই নেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সেই আদর্শ, সেই ধ্যান ধারণাকে পুষ্ট, সংরক্ষণ এবং সংবর্ধন করতে চায়, যেটা আমাদের পূর্বপুরুষরা শাশ্বত সনাতন সময় থেকে পূর্বপুরুষরা প্রতিপালন করে এসছেন, মেনে এসছেন, তারই সংরক্ষণ এবং সংবর্ধন করতে চায়। সেটা কোনো না কোনোভাবে দীর্ঘ হাজার বছরের পরাধীনতার কারণে কোনো না কোনোভাবে আমাদের কাছ থেকে চলে গেছে। যদি 25-30 বছর একটা প্রজন্ম ধরা হয়, তাহলে 30 থেকে 35টা প্রজন্ম আমাদের পরনির্ভরতায়, পরাধীনতায় কেটেছে। স্বাভাবিকভাবে আমাদের নিজস্বতাগুলো হারিয়ে গেছে, সেইগুলো আমাদের পুনরুদ্ধার করতে হবে। সেই উদ্দেশ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শুরু। আমাদের ভারতবর্ষের ইতিহাস পর্যালোচনা করে আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা কেশব পরিলাল ভেট্রিয়াওয়ার তিনি এটাই পরিলক্ষিত করেছিলেন যে ভারতবর্ষে যতদিন না শাশ্বত সনাতন ব্যবস্থা ফিরে আসছে, ততদিন ভারতবর্ষের প্রকৃত উন্নতি সম্ভব নয়। এখন বিষয় হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শুরুয়াতের কারণটা স্পষ্ট হতে শুরু করবে আস্তে আস্তে, কিন্তু ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা কেন? আমরা বলি আমরা রাষ্ট্রের সর্বাঙ্গীন উন্নতি চাই। সর্বাঙ্গীন উন্নতিটা কিরকম? একটি গল্প প্রচলিত আছে বাজারে। একটা চোর, সে একটা ফুল চুরি করেছে এবং তারপরে সে মার খেয়েছে, মালিক কাছে মার খেয়েছে। তো মার খাওয়ার পর সে আত্মবিশ্লেষণ করছে যে এই যে মারটা খেলাম আমি দায়ী কে? এই মারটা খাওয়ার জন্য দায়ী কে? তো আত্মবিশ্লেষণের মধ্যে বলছে তাহলে এই যে ফলটা হয়েছে, এই ফলটা প্রথম দেখেছে আমার চোখ দেখেছে ফলটা। আমার ভেতরের যে বাসনা, যে লোভ, সে আমাকে ওই ফলটা না নিতে যাওয়ার জন্য আমাকে উত্তেজিত করেছে। আমার পা সেখানে গিয়েছে, আমার হাত সেই ফলটা পেরেছে। পরিশেষে এই সমস্ত অপরাধের জন্য যে মার খেয়েছে সেটা আমার পিঠ, আর কাঁদছে বেলায় চোখ। আমি এই গল্পটা বললাম কেন? এইটা হচ্ছে সর্বাঙ্গীনতা। আমার শরীরের সমস্ত অঙ্গ একটি কাজের জন্য যুক্ত। আমার পায়ে যদি কাঁটা ফোটে, মাথা সেটাকে জানান না যে পায়ে কাঁটা ফুটেছে, হাত সেই কাঁটাটা তোলে, চোখ তার জন্য জল ফেলে। এইটা হচ্ছে সর্বাঙ্গীন। যেদিন আমাদের ভারতবর্ষের এই সর্বাঙ্গীন উন্নতি সম্ভব হবে, সেদিন আমাদের রাষ্ট্রের
সর্বাঙ্গীন কুশল সম্ভব হবে। তো সর্বাঙ্গীন উন্নতি করতে গেলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটি বিশেষ কার্য পদ্ধতির মধ্যে তার কাজের বিকাশ করাতে চায়। সেটা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখা পদ্ধতি। প্রত্যেক দিন শাখায় যাওয়া, কিছু মানুষ তৈরি করা, পরবর্তীকালে সেই মানুষরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রের উপযোগী, রাষ্ট্রের মঙ্গলজনক কাজ করবে এই বিধান দিয়ে ব্যক্তি নির্মাণ করা। এ বাড়িতে সংঘের কোনো কাজ নেই। তাহলে ওই শাখার মাঠে 1-1.5 ঘন্টা গিয়ে ব্যক্তি নির্মিত হয়ে করবেটা কি? রাষ্ট্রের সর্বাঙ্গীন উন্নতি, ব্যক্তি নির্মাণ হলে রাষ্ট্রের সর্বাঙ্গীন উন্নতি সম্ভব হবে? হবে না। সমাজের সমস্ত ক্ষেত্রে যাতে এই ভাবধারা প্রকাশ পায়, এই বিচার প্রকাশ পায় যে আমাদের কাছে রাষ্ট্র সর্বোপরি। সরকারি কর্মচারীদের এখনই আমাদের সম্পাদক মহাশয় বলছিলেন, সরকারি কর্মচারীদের যে কোনো ক্ষেত্রে দুটো চরিত্র হওয়া উচিত আমাদের দৃষ্টিভঙ্গি। একটা হচ্ছে তার ব্যক্তিগত কর্মজীবনের একটা চরিত্র। কিছুক্ষণ আগে আমাদের প্রভাতী বলে গেলেন তার বিষয়ে কিছু দুঃখের কথা তিনিও বলে গেলেন। এটা হচ্ছে একটা প্রসঙ্গ। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে রাষ্ট্রীয় প্রসঙ্গ। আমরা কাজ করছি কিসের জন্য? আমরা কাজ করছি অবশ্যই আমার ব্যক্তি, আমার পরিবার নির্বাহের জন্য। আমি এখান থেকে বেতন পাই, সেই বেতনে আমার সংসার চলে এবং আমার কর্মজীবনে আমার যে জায়গা, সেই জায়গা অনুযায়ী আমার পজিশন, আমার সমস্ত কিছু জায়গা পাওয়ার, সেগুলো আমার পাওয়া উচিত। কিন্তু কাজটা করছি কার জন্য? কিসের জন্য কাজ করছি? আজকে আমাদের দেশের তথ্য বিদেশে চলে যাচ্ছে। তার জন্য ধরা হচ্ছে কাকে? ধরা হচ্ছে কতগুলো জঙ্গিকে। আপনারা জানেন কয়েকদিন আগেও বেশ বর্তমানে পশ্চিমবঙ্গের ভেতরে গত কয়েকদিনের ভেতরে বেশ কয়েকজন জঙ্গি সঙ্গে ধরা পড়ছে, তথ্য পাচার করছে। তথ্যগুলো আসছে, তাদের কাছে তথ্য থাকে? একটা জঙ্গির কাছে তথ্য থাকে কি? আমাদের রাষ্ট্রের শাসकीय ব্যবস্থার কোনো তথ্য? এই তথ্য কার কাছ থেকে পায়? আমাদের কারোর কাছ থেকে পায়। যার মধ্যে রাষ্ট্রীয়তার বোধ নেই, যে শুধুমাত্র অর্থের টাকায় সেই তথ্য তাদের হাতে দেয়। তাহলে প্রকৃতপক্ষে দায়ী কে? দায়ী হচ্ছে সংস্কার। সেই সংস্কারে না থাকা ব্যক্তিরা, তার জন্য তারা সুযোগ পায়। তাহলে রাষ্ট্রের উন্নয়নের কারিগর আমি বললাম বিশ্বকর্মা। আজকে আমাদের আরাধ্য দেবতা সবাই ভারত মাতা, কিন্তু বিএমএসের বিশেষভাবে বাবা বিশ্বকর্মার পুজো করা হয়। যেমন কিষাণ সঙ্গে বলরামের পুজো করা হয়। বাবা বিশ্বকর্মা আমরা আমাদের সেই জায়গাটা উদ্ভাবন করতে হবে এই সংগঠনের মাধ্যমে। শুধু নিজের ব্যক্তিগত জীবনের চাহিদা, ব্যক্তিগত পজিশন, ব্যক্তিগত পোস্টিং, ব্যক্তিগত সম্মান, এইগুলো যেমন তাদের থাকা উচিত, ঠিক সেই রকম আমাদের রাষ্ট্রীয় ভাবনাও থাকা উচিত। আজকে গত 2-4 মাস আগে, 4-5 মাস আগে যদি বিএমএস এর নামে, রাজ্য কর্মচারী কল্যাণ সংঘের নামে একটি সভা ডাকা হতো, এই সংখ্যা আসতো কি? এই সংখ্যা আসতো না। তার কারণ কি? তার কারণ সেই সময় একটা পরিস্থিতি ছিল, রাষ্ট্র বিরোধী একটা পরিস্থিতি ছিল। রাষ্ট্রের পক্ষে চিন্তা করার মতো লোকেদের অনুকূলতা ছিল না, প্রতিকূলতা ছিল। একটি জিনিসের পরিবর্তন হয়েছে। কিসের পরিবর্তন হয়েছে? শাসন ব্যবস্থা পরিবর্তন হয়েছে। তন্ত্র চালায় কারা? শাসনতন্ত্র চালায় কারা? কতগুলো নেতা মন্ত্রীর পরিবর্তন হয়েছে। বিল্ডিং এর কতগুলো হয়তো রং বদলাবে বা বদলাতে শুরু করেছে, কিন্তু সেই ব্যবস্থাটাকে চালায় কারা? সরকারি তন্ত্র চালায় কারা? পরিচালনা করে কারা? সেটা আপনারা করেন। যদি সেই ব্যবস্থা একইভাবে সেই তন্ত্র চলতে থাকে, তাহলে কি হবে? কত নেতা মন্ত্রী পরিবর্তন হবে। আমাদের সেই ভাবধারা পরিবর্তন করতে, তার জন্য বিএমএস, তার জন্য রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘ। এই যে ব্যবস্থা, এই যে পরিবর্তনের যে ব্যবস্থা, পরিবর্তনের যে সুযোগ, এটাকে বলা হচ্ছে পরিবর্তন।
আমি বিভিন্ন জায়গায় বলার সুযোগ হয়, পরিবর্তন হচ্ছে একটা কনক্লুশন, একটা শেষ পরিবর্তন, একটা জিনিসের পরিবর্তন হতে পারে, দ্যাট ইজ দ্য এন্ড, সেখানে শেষ। আমাদের ব্যবস্থা, আমাদের চিন্তা ভাবনা এটা শেষ নয়, এখানে শেষ নয়, কোনো ব্যবস্থা শেষ হয়নি। সমস্ত ব্যবস্থার মধ্যে একটি ব্যবস্থা, শাসকীয় ব্যবস্থাটা পরিবর্তন হয়েছে। এখন এইটা আমাদের সামনে পরিবর্তনের সুযোগ এনে দিয়েছে। অনুকূলতা যেমন সুযোগ দেয়, তেমনি সমস্যাও তৈরি। একটা নৌকা নদীতে চলছে, পালতোলা নৌকা, যতক্ষণ পর্যন্ত সে শুধু স্রোতের প্রতিকূলে যাচ্ছে, ততক্ষণ হালিয়ার দাঁড়ি দুজনের কাজ সঠিকভাবে করছে না, নৌকা যাবে না, স্রোতের প্রতিকূলে যাচ্ছে। কিন্তু যখন আমরা স্রোতের অনুকূলে যাচ্ছি, তখন হাল ছেড়ে দিয়ে আমরা পাল তুলে দিই, নৌকা যারা চালায় পাল তুলে দেয়। সেই পালের যে হাওয়া, সেই হাওয়াটাকে যদি দাঁড়িয়ে নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে সেই নৌকা উল্টেও যেতে পারে, বিপদগামীও হতে পারে। সেজন্য আমরা যে ব্যবস্থার পরিবর্তন একটা হয়েছে, সেই পরিবর্তনটাকে স্থায়ী এবং দীর্ঘমেয়াদী যদি করতে চাই, তাহলে এটাকে আমাদের সুযোগ হিসেবে নিতে হবে। সেই সুযোগ নিয়ে আগামী দিনে আমরা যদি আমাদের কার্যবিধির ব্যবস্থার পরিবর্তন করতে পারি, তাহলে সঠিক পরিবর্তন সম্ভব, এবং সেদিনই হবে সঠিক পরিবর্তন। আমাদের লক্ষ্য সেদিনই প্রাপ্তি হবে। সেই জন্য যারা বিএমএস করতে এসেছেন, যারা অনেকেই আছেন যারা পুরনো, অনেকদিন ধরে কাজ করছেন, আমি এখানে শুনলাম অধিকাংশই পুরনো, নতুন এই বিএমএসের মধ্যে, এই সংগঠনের মধ্যে। সংগঠনকে বুঝুন, সংগঠনকে বুঝে সংগঠনের সমস্ত ব্যবস্থা জেনে সংগঠন অনুযায়ী চলুন। ব্যবস্থা করতে আমাদের যারা সাংগঠনিক বক্তা আছেন তারা বলবেন, এই সংগঠন সব থেকে যেটা আমাদের জন্য ভালো এবং যেটা আমাদের কাছে সুখদায়ক, সেটা হচ্ছে আমরা কারোর দ্বারা নিয়ন্ত্রিত নয়। এইখানে কিছুক্ষণ পরে বা একটু আগে উনি সম্পাদক, তাহলে উনিও আমাদের জানাচ্ছেন, কিছুক্ষণ পরে হয়তো নতুন কোনো সিদ্ধান্ত হতে পারে। সেটা কোথা থেকে হবে? অন্য কোনো রাজনৈতিক দল থেকে আসবে না, অন্য কোনো সংগঠন থেকে আসবে না, আমাদের কর্মচারীদের মধ্য থেকেই সেই নির্বাচন হবে, সেই ব্যবস্থা তৈরি হবে। আমরাই আপনাদের নিয়ন্ত্রণ, আমরাই আপনাদের পরিচালক। এটা এই সংগঠনের বিশেষতা, এটা অন্য সংগঠনে নেই। আপনি কীরকম চলবেন, আপনি কখন অফিসে আসবেন, কখন অফিস বন্ধ করবেন, সেটা অন্য কেউ ঠিক করে দেয় না, আপনারা ঠিক করবেন। সেই জন্যে এই নতুন ব্যবস্থার মধ্যে আপনারা আসছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকর্তা হিসেবে সুস্বাগতম। রাষ্ট্রের উন্নয়নের স্বার্থে বিএমএস এর মাধ্যমে আমাদের দেশের সর্বাঙ্গীন উন্নতিতে আপনাদের যোগদান থাকুক, এই আশা ভরসা রেখে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।